9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের রিসর্টে খুঁড়ি বিধায়কের বাড়িতে যাবে নাকি? আমরা যাব সেই বিধায়কের বাড়িতেই, মানে প্রাসাদোপম বাড়িতেই আমরা আপনাদেরকে নিয়ে যাব। কারণ যে বাড়ি দেখলে মানে বাড়ি বলবেন না, ওটাকে প্রাসাদ বলেও খুব ভুল বলা হবে। এটা ছোটখাটো একটা রিসর্ট বলা যেতে পারে, এবং বাড়ির এক এক কোণে এক এক রকম সৌন্দর্য, এক এক রকম পরিকাঠামো, যে একসঙ্গে 3-4টে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া যেতে পারে। আমাদের প্রতিনিধি সুমন সেখানে পৌঁছে গিয়েছে। সুমন, তোমার নজরে ঠিক কোন কোন বিষয়গুলো ধরা পড়ছে, আর প্রতিবেশীদের কি রিয়াকশন? মানে পাশে যখন বিধায়কের বাড়ি একটু একটু করে হতে থাকে না, তখনই প্রতিবেশীদের নজর পড়ে যে কি এমন করে, কি কাজ করে যে এত তাড়াতাড়ি এত একর জমির উপর এরকম বাড়ি। শর্মিষ্ঠা, আমাকে একটু থিতু হতে সময় দাও, এসে ভিড়মি খেয়ে গেছি। এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা গুহা। বাড়ির অভ্যন্তরে এরকম গুহা তৈরি করা হয়েছে। সেই গুহার মধ্যে আবার রয়েছে গোপন ঘর। সেই ঘরে না জানি কি আছে, ঢুকতে ভয় করছে, কারণ যেভাবে জিনিসপত্র এখানে রাখা রয়েছে এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস। বাড়ির মধ্যে একটা আস্ত গুহা তৈরি করে ফেলেছেন এই তৃণমূল নেতা, 5বারের বিধায়ক দিলীপ মণ্ডল। এই গুহা থেকে যদি বেরোই, তাহলে আসবে একটা সাঁকো। সেই সাঁকোর নিচে সুন্দর একটা বাঁধানো ঘাটের মতন তৈরি করা হয়েছে। সেই সাঁকো ভেদ করে যখন আমরা বেরোবো, তখন কোথায় গিয়ে পড়বো? তখন গিয়ে পড়বো একটা শীততাপ নিয়ন্ত্রিত ঘর। সেই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে এখনও এসি চলছে, এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের বাইরেরটা হচ্ছে গ্লাস ডোর, চারদিকটা খোলা, ভেতরে অন্তত 5টা ক্যারাম বোর্ড রয়েছে। কারা খেলেন, কি খেলেন বুঝতে পারছি না। তার বাইরে দেখো তুমি, একেবারে পার্ক, একেবারে 5 স্টার রিসর্ট, দোলনা দুলছে। এইভাবেই কিন্তু আভিজাত্যের একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক বলা চলে। একেবারে সবুজ গালিচা সুন্দর করে তৈরি করা বাগান, চারদিকে একেবারে আয়েশের কোনো খামতি নেই। বৈদেশিক পাখি, তার পাশে সুইমিং পুল, কি নেই এখানে? যা দেখবে সেটাই তোমার কাছে আশ্চর্যজনক মনে হবে। বৈদেশিক পাখি রয়েছে, এবং তার বৈদেশিক পাখির পাশেই রয়েছে একেবারে আরাম করার জায়গা। সেখানে যে আসবাব রয়েছে, সেই আসবাবও রীতিমতন চোখে লাগার মতন। একজন বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তার হলফনামায় কি রয়েছে জানি না, দেখো আসবাবগুলো দেখো। এইভাবে এখানে আরাম করার জায়গা, এখানেও ক্যারাম বোর্ড রয়েছে। একেবারে সভা পারিষদ নিয়ে মহারাজারা যেমন বসেন, তেমনই পরিস্থিতি, তেমনই পরিকাঠামো এখানে রয়েছে। এখান থেকে যদি একটু এগোই, শেষ হবে না, একটু সময় দিতে হবে শর্মিষ্ঠা, কারণ অনেক বড় জায়গা। এখান থেকে যদি এগোই, তাহলে আবার খাঁচা, বৈদেশিক পাখি উড়ে বেড়াচ্ছে, পাখি ডাকছে, পাখির কুজন শোনা যাচ্ছে, আভিজাত্যের একেবারে শীর্ষে। তার পাশে চলে আসি, তার পাশে চলে আসলে দেখতে পাবো বিদেশি কুকুর, একটার পর একটা বিদেশি কুকুরের থাকার জায়গা। মানে আমাদের দেশে, আমাদের রাজ্যে যেখানে এরকম অনেক মানুষ রয়েছেন যারা নদীর ধারে বাস করেন, ঝড় হলে তাদের ঘর ভেঙে যায়, এখানে তাদের কয়েকটা পরিবার থেকে যেতে পারতো। দেখো তুমি, বিদেশি কুকুরদের থাকার জায়গা, তার পাশে আবার একটা বাঁধানো পুকুর, সেই পুকুরের অদূরে আবার একটা ফার্ম, সেখানেও নিশ্চয়ই পাখি টাখি রয়েছে, এবং এখানে ফাউন্টেন রয়েছে। আমাদের কোনো বিরাম নেই, একেবারে সর্বোচ্চ শীর্ষে পৌঁছে গেছেন এই বিধায়ক। আমি অন্তত এমন বাড়ি এর আগে দেখিনি। এবার এখানেই শেষ নয়, এই যে পুকুরটা পেরিয়ে যখন আমরা ঢুকছি, তখন খুলে যাচ্ছে আবার একটা দিগন্ত, নতুন একটা বাগান। সেই বাগানে হরিণ, বাঘ ইত্যাদি স্ট্যাচু তৈরি করা হয়েছে, এবং গাছগুলোকে সুন্দর করে ছাটা, একেবারে পরিমিত একটা জায়গা। মানে বিলাসবহুল, রুচিশীলতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। ওই যে তুমি গুহাটা দেখেছিলে তখন, সেই গুহার উপরেই উঠে আবার তৈরি হচ্ছে আবার একটা প্রাসাদ। সেই প্রাসাদকে রাজমহল বললেও কম বলা হবে, যা অন্তত এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। হয়তো এবারে বিধায়ক হলে বা আবার সরকার থাকলে বা অন্য কিছু হলে, কোনোভাবে অর্থ সংস্থান হলে এটা তৈরি হয়ে যেত। তুমি দেখো, হে বিলাসবহুল একেবারে বাড়ি, সেই বাড়িতে আবার সিসিটিভি লাগানো রয়েছে। শুধু এখানেই শেষ নয়, এখানে তো শেষ নয়, সেখান থেকে আরও এগোলে দেখতে পাবো এই বাগান যেখানে শেষ হচ্ছে, সেখানে একেবারে যেভাবে 5 স্টার হোটেলে থাকে, একটার পর একটা মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে। এবং বাড়িটাকে আমি তোমাকে হেঁটে এখন দেখিয়ে শেষ করতে পারবো না, কারণ বাড়ি যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেটা কোথায় শুরু কোথায় শেষ খোঁজ পাচ্ছি না, বুঝতে পারছি না। এগিয়ে যাচ্ছি, আবার একটা ঘর তৈরি হচ্ছে। কার বাড়ি এই বাগানের মধ্যে, কেন তৈরি হচ্ছে বুঝতে পারছি না। এবং তুমি দেখো এই যে জায়গাটা, আমরা তো জেলার ছেলে, সেখানে বিভিন্ন জায়গায় জেলা উদ্যান থাকে, সেই উদ্যানগুলো এরকম সাইজের হয়। সেখানে হয়তো এরকম এত কারুকার্য থাকে না, যা কারুকার্য এখানে এসে দেখছি। আবার একটা ফাউন্টেন, তারপরে আবার ওদিকে যাওয়ার রাস্তা, চারদিকে তৈরি হচ্ছে একের পর এক আভিজাত্যের ঠিকানা। এবং এভাবেই কিন্তু দাপটের সঙ্গে রাজনীতি করে এই এত কিছু বানিয়ে ফেলেছেন এখানকার বিধায়ক।
ভাবতে পারছো শর্মিষ্ঠা কোথায় আছি আমরা। শর্মিষ্ঠা মনে হচ্ছে যে আজকে আমাদের গোটা ফুল অ্যান্ড ফাইনালের গোটা এপিসোডটা মানে পুরো 1 ঘন্টা ধরেও যদি আমরা সময় দিই তাহলেও বোধহয় এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই গোটা একদম গাড়ি মানে আমি একটুখানি গাড়ি মানে সেই বিভিন্ন রিসর্ট ঘোরার জন্য ছোট ছোট গাড়ি হয় না, সেই গাড়িগুলো নিয়ে ঘুরলে হয়তো মানে একটুখানি তাড়াতাড়ি ঘুরতে পারতো। সুমন, প্রাসাদ তো দেখছি আরো আরো অনেক মানে সম্পত্তি হয়তো লুকিয়ে আছে, একটু দেখো তো কোন কোণে গিয়ে কি পাও। আমি শর্মিষ্ঠা বুঝতে পারছি না, আমি তো এখানে এসে হারিয়ে গেছি বলা চলে। আমি কোথায় চলে এলাম, কোত্থেকে শুরু করেছিলাম সেটা খুঁজতে হবে। এই দেখো এখানে আবার নির্মীয়মান কী সব তৈরি হচ্ছে, পেছনে আবার একটা পার্টিশন রয়েছে বটে, তার পেছনে আবার অন্য কিছু হচ্ছে, সেটা কার সম্পত্তি বুঝতে পারছি না। এত সম্পত্তি তো মেলাতে পারছি না। অনেক গাড়িপত্র দাঁড়িয়ে রয়েছে, এগুলো হয়তো কার গাড়ি এখনও আইডেন্টিফাই করতে পারিনি, হবে হয়তো এনাদের, সেটা দেখতে হবে। তার পাশে দেখো তুমি, এদিক দিয়ে যখন আমি আসছি ওই যে সাঁকোটা দেখিয়েছিলাম, বাঁধানো পুকুর ছিল, সেই পুকুর তার ওপারেরটায় একবার যদি যাই, সেখানে তোমাকে একবার সুইমিং পুলটা দেখাই। প্রচুর গরম, সুইমিং পুল লাগে, আমরা রিসর্টে যাই, কোথাও একটু গিয়ে একটু সুইমিং পুলে আনন্দ পাবো। বাড়িতেই সব আয়োজন রয়েছে এই বিধায়কের, কোথাও কোনো খামতি নেই। ক্যামেরা বন্ধু কুনাল যতটা সম্ভব দেখা যাচ্ছে, ক্যামেরা জুম করেও পুরো বাড়িটা কভার করা যাবে না, পুরো এরিয়াটা। এই দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম, এই এখানে রেন ওয়াটারের মতন সিস্টেম করা আছে চারদিকে, সব কিছু রয়েছে। কি চাই তোমার বলো তুমি? আমরা দেখাচ্ছি বাংলার মানুষ। এই যে চলে এলাম, এবার গ্লাস রুম আছে, বাইরে বৃষ্টি হলে গ্লাস রুমের ভেতরে ক্যারাম খেলতে খেলতে বৃষ্টি দেখতে পারো, আর যদি বৃষ্টি না হয় তখন রেন ওয়াটারের ব্যবস্থা আছে। একটাই কথা ভাবছি শর্মিষ্ঠা, আমরা ছুটি কাটাতে রিসর্টে যাই, বছরে একাধ দিন যাওয়ার আমাদের সামর্থ্য হয়, কিন্তু এই তৃণমূল বিধায়ক প্রতিদিন রিসর্ট একদম আরেকটা জায়গা সন্ধান পেয়েছে মনে হচ্ছে সুমন। পেয়েছি। এই দেখো সুইমিং পুল, একেবারে সুইমিং পুল, এবং শুধু সুইমিং পুল নয়, এই সুইমিং পুলে বাচ্চাদের জন্য যেমন আমরা রিসর্টে দেখি একটা কম উচ্চতার সুইমিং পুল থাকে, তেমনই রয়েছে, আবার পাশে একটা বেশি উচ্চতার রয়েছে। সব মিলিয়ে একেবারে সুন্দর আয়োজন, কোথাও কোনো খামতি নেই। তোমাকে কুনাল দেখাচ্ছে, এইটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, বড় সুইমিং পুল, এবং ছোটোখাটো সুইমিং পুল নয়, যথেষ্ট লম্বা সুইমিং পুল। হ্যাঁ, তাও 50 ফিট তো হবেই দৈর্ঘ্য যেটা। তার সাথে সাথে চারদিকে এই একেবারে আয়োজন। এখানে যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলবো। দাদা, আপনারা কি দেখভাল করেন? না, আমরা সব ঘর ছাড়া। আমরা এখনো পর্যন্ত ঘর ছাড়া আছি, কিন্তু আজকে যে এখানে মাননীয় মানে আপনাদের ঘর কোথায় ছিল? আমার ঘর এই বিধানসভার মধ্যে, বিষ্ণুপুর বিধানসভার মধ্যেই আমরা ঘর ছাড়া। আপনাদের ঘর নেই, আর এই ঘরটা দেখুন, এই ঘরটার তো কিছু নেই। ইনি এখানে 20 বছর সিপিএমের আমল থেকে মানে এমএলএ হয়ে আছেন, প্লাস হচ্ছে এখানে ওনার মানে ওটা ব্যবসায়িক সম্পত্তি। আপনাদের কি এখানে আশ্রয় দিয়েছে? হ্যাঁ, আমরা তো ঘর ছাড়া, আমরা কোথায় যাবো? আমাদের কোথায় থাকেন? আমার দক্ষিণ গরুর। আমি তো না, এখানে কোথায় থাকেন? আমরা এখানে ভিতরে থাকি, এবিপি আনন্দ আমাদের বাইরে নিয়ে গেছে এর আগে। না, ভেতরে থাকেন মানে এমনি থাকেন এখানে? না, আমরা ঘর ছাড়া বলে এখানে। ঘর ছাড়া মানে ইনি আশ্রয় দিয়েছেন? হ্যাঁ, ইনি আমাদের আশ্রয় দিয়েছেন, কারণ আমাদের দলে আমাদের যে 80টা এমএলএ জিতেছে তার মধ্যে একমাত্র ইনিই রাস্তায় নেমেছেন বলে আজকে এই রেটটা। না, কিন্তু এই এমএলএর এত সম্পত্তি দেখেছেন? এমএলএ তো অনেকের, তো যদি আপনারা রেট করেন তো আপনারা অনেক নেতার অনেক সম্পত্তি। সেটা বলছি না, আমি বলছি যে কারোর আপনার চেনা জানা আর কারোর বাড়িতে সুইমিং পুল আছে? থাকতেই পারে। আপনার চেনা জানা আছে? থাকতেই পারে। ঘর ছাড়া তাকে আশ্রয় দিয়েছেন এই এমএলএ। আমি একবার দেখাবো তোমাকে যে আশ্রয় দেওয়ার জন্য তো যথেষ্ট আশ্রয়ের প্রয়োজন হয়, সেই আশ্রয়ের কোনো অভাব নেই। চারদিকে এরকম ঘরবাড়ি এবং বিস্তীর্ণ এলাকা, চারদিকে অঞ্চল, এবং সেখানে মানে আমোদ প্রমোদের কোনো অভাব নেই। চারদিকে যেদিকে দু চোখ যাবে সেদিকেই তুমি শুধু আমাদের জায়গা দেখতে পাবে। শর্মিষ্ঠা, আরেকটা জায়গা তোমাকে একটু দেখাই। আমরা যখন ঢুকলাম গেটটা দিয়ে, ঢুকে কি দেখলাম জানো তো? সেটা দেখাই, আমাদের বাংলা দর্শকদের দেখাই, তারা বুঝতে পারবেন। ঢুকেই দেখতে পেয়েছি প্রথমে ময়ূর, তার পাশে হরিণ। একদম মানে বাড়িতে কোনো মানে সৃজনশীলতার কোনো অভাব নেই। বা হরিণ, ময়ূর, সুন্দর করে সাজানো বাড়ি। এই যে বাড়িটা দেখাবার একবার, এইভাবেই কিন্তু একেবারে আয়েশের সঙ্গে, আমোদের সঙ্গে, প্রমোদের সঙ্গে বিলাসবহুল জীবনযাপন। আমি জানি না, মনে হচ্ছে প্রত্যেকটা ঘরই শীততাপ নিয়ন্ত্রিত, এসি চলছে এখনো, হয়তো সেন্ট্রাল এসিও থাকতে পারে, গিয়ে দেখতে হবে। মানে কোনো অভাব নেই, কোথাও কোনো অভাব নেই। চারদিকে ঘরের যে বিরাট প্রাসাদ গড়ে উঠেছে, সেই প্রাসাদের চারদিকে কিন্তু এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আভিজাত্যের নিদর্শন, বিলাসের নিদর্শন। এবং আমি এখনো কিন্তু পুরোটা কভার করে উঠতে পারলাম না, তার কারণ ভেতরে এমন একটা জায়গা আছে, ওখানে আরো একাধিক ঘর রয়েছে, সেই ঘরগুলো কি কাজে ব্যবহার হয়। কিন্তু সুমনের সঙ্গে পুরো ওই বাড়িটা ঘুরছি, এখনো শেষ হয়নি। আমাদের প্রতিনিধি সুমনকে দেখে আমার কষ্ট হচ্ছে, ও যেভাবে রীতিমতো দৌড়চ্ছে গোটা রিসর্টটা আমাদের দেখানোর জন্য। আমার সবথেকে ইন্টারেস্টিং লাগছে যে এই বাড়ির, এই প্রাসাদের যে মালিক
দিলীপ মণ্ডল, যাকে কেন্দ্র করে এই প্রাসাদ গড়ে উঠেছে, যার এই এত বড় রাজপ্রাসাদ, সেই দিলীপ মণ্ডল কিন্তু সম্প্রতি বিজেপি কর্মীদের হুমকি দেন। সেই হুমকি দেওয়ার পর থেকে তিনি কিন্তু বাড়ি ছাড়া। তার বাড়িতে অনেকে আশ্রয় নিয়েছে, অথচ যে তৃণমূল বিধায়ক আশ্রয় দিয়েছেন সেই তৃণমূল বিধায়ক নিজে এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, কর্মসূত্রে তুমিও তো রাজ্য জুড়ে একাধিক জায়গাতে ঘুরেছো, রাজ্যের একাধিক জায়গায় রিপোর্টিং করেছো। এই রকম রাজপ্রাসাদ থেকে রিপোর্টিং করার সৌভাগ্য কখনো হয়েছে এর আগে? আমি এর আগে অনেক বিধায়কের বাড়ি গেছি, অনেক নেতাদের বাড়ি গেছি, অনেক বিজনেসম্যানদের বাড়ি গেছি। আমি সত্যি বলছি, একদম মানে সব বাদ রেখে বলছি, কোথাও এই জিনিস দেখার সৌভাগ্য হয়নি। আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করবো। আমি জানি না এনারা অনুমতি দেবেন কিনা, আমি একবার দেখা দেবো ভেতরেরটা। এই ভেতরে যে অংশটা রয়েছে, এই ভেতরেও কিন্তু ঘর বাড়ি সুন্দর রয়েছে এবং সুন্দর সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া যাচ্ছে। ঘরে কিন্তু একেবারে এই কাঁচের কাজ, সুন্দর কাঁচের কাজ রয়েছে ঘরে। ভাই বলছেন বটে ভেতরে যাওয়া যাবে না, তিনি আশ্রিত এখানে আশ্রয় পেয়েছেন, কিন্তু ঘরটা দেখাতে কাজ করেন আপনি এখানে। কটা ফ্লোর আছে দাদা? তিনটে। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? সুমন, একটু জানতে চাইলে বিধায়ককে তিনি কবে দেখেছেন এখানে শেষ? বেশি দিন হয়নি। এখানে আমার ভালোবেসে রাখা হয়েছে। ভালোবেসে রাখা হয়েছে আপনাকে? কবে থেকে এলেন এখানে? অনেক দিন আছে। মানে এই দেখো সিসিটিভিতে কিছুটা দেখা যাবে। এই বাড়ির সিসিটিভিতে এসে বসলাম। এই যে এটা বাইরের সিসিটিভি, এটা পার্কের সিসিটিভি, এটা সুইমিং পুলের সিসিটিভি, এটা মেন গেটের সিসিটিভি। এইগুলো বোধহয় কোনো ঘরের সিসিটিভি হবে। গাড়ির সিসিটিভি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা স্ক্রিন দেখতে পাচ্ছি, অর্থাৎ 16টা ক্যামেরার আউটপুট থাকা উচিত। তবে গাড়িগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কি বিধায়কের? আমি জানতে চাইবো এনাদের তো কোনো দোষ অপরাধ নেই, এই প্রাসাদের এরা সামান্য অংশটুকুও নন। ভাই, দিলীপ মণ্ডলকে লাস্ট আগে কবে দেখেছো? লাস্ট আমি তো আমার শরীর খারাপ, যেহেতু এখনো শরীর খারাপ, তো আমি কালকের কাজে আসিনি, পরশুদিনও আসিনি, আমি আজকে এলাম। দাদাকে দেখেছো কবে লাস্ট? লাস্ট দেখেছিলাম সেই হলো পরশু, 4 দিন আগে। বলছি ওই পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওগুলো দাদার? না, দাদার না। এখানে গাড়ি নেই কোনো? এখানে গাড়ি আছে, গাড়ি ভেতরে ফরচুনারটাই। ফরচুনার। তো এই হচ্ছে ঘর এবং চারদিকে ঘর বাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বললেন তো ঘর ছাড়া দেখলাম। এই উপরে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে যাওয়ার জন্য শ্বেত পাথরের একেবারে না, এটা খুব বেশি আভিজাত্য বলবো না, কারণ এই আভিজাত্য অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। উপরে গেলে হয়তো আরো কিছু দেখতে পাওয়া যাবে, কিন্তু ভাই বারবার বারণ করছে যে উপরে যাওয়া যাবে না। এবং চারদিকে ঘর বাড়ি রয়েছে। উপরে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। আমি এবার উপরটা দেখবো না, ঘরের ভেতরে ঢোকাটা তো অনধিকার হবে। আমি ঘরের ভেতর ঢুকবো না, বাইরে থেকেই দেখবো। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে 2-3টে ঘর আছে। হাওড়া ব্রিজের প্রতিকৃতি আছে, সুন্দর ডাইনিং টেবিল আছে, তার পাশে সোফা আছে। এইভাবেই কিন্তু না, ভেতরে যাচ্ছে না, এইভাবেই কিন্তু গোটা ঘর দেখা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে মানে বিলাসবহুল ঘর, এবং কোন কিভাবে তারা সেই সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে তারা এই সুন্দর বাড়ি বানালেন, সেটা তো আমরা জানি না। আমরা দেখাচ্ছি যে এই বিলাসবহুল ঘর রয়েছে। এই দাদা, আপনি কি কেয়ারটেকার? হ্যাঁ, আমি না, আমাকে ঘর ছাড়াই তো কিন্তু মেয়েরে আমাকে বের করে দিয়েছে। ঘর ছাড়া আপনি? হ্যাঁ। এত সম্পত্তি হলো কি করে দাদা? ও, ওনার তো পৈতৃক ব্যবসা এবং ওনার অন্য কোনো দুর্নীতি আপনি জীবনে পাবেন না। সেটা তো পুলিশ এলো কেন? ও, উনি ওই মিছিল করেছিল 3,000 লোক নিয়ে, আর ফের 10,000 লোক নিয়ে মিছিলে নামার কথা। এবার ওখানে দাদা বলেছিল যে ওই যারা আমাদের ঘরদোর ভেঙেছে বিজেপি তৃণমূল কর্মীদের, তাদের বলেছিল তোদের টাকা আমরা ক্ষতিপূরণ দেবো। এটার জন্য এসছে তো। কিন্তু বলুন তো দাদা, এরকম পৈতৃক ব্যবসার ভাগ্য কতজনের হয়? বাড়িতে এরকম সুইমিং পুল দেখেছেন কারোর বাড়িতে? না, ভারতবর্ষে অনেকের আছে। না, আপনি দেখেছেন? হ্যাঁ, কত দেখবেন। আমি দেখিনি। আপনি দেখেন? না, এই দেখে অবাক হয়ে যাচ্ছি, খানিকটা অবাকই হয়ে যাচ্ছি। এরকম এত সুন্দর, এত ভালো বাড়ি, এত জায়গা। পুলিশ যারা এসেছিল তারা ঘড়ি ভেঙেছে এখানে। ঘড়ি ভেঙে দিয়েছে। পুলিশ এসে সার্চ করে গেছে, সার্চ করে গেছে। এবং এদিকেও ঘর রয়েছে, চারদিকে ঘর। পুলিশ তারা ইয়াগুলো তল্লাশি করে দেখেছে, কিছু পাওয়া গেছে? কিছু পাইনি, তবুও তল্লাশি করেছে। এরকম করবে কেন? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী পুলিশ এরা কথা বলছেন। এই জায়গাগুলো তল্লাশি হয়েছে, চারদিকটা খুলে দেখা হয়েছে, বিছানা তুলে চারদিকে তল্লাশি হয়েছে। এই যে দিলীপ মণ্ডল, তুমি দেখতে পাচ্ছি দিলীপ মণ্ডলের ছবি রয়েছে, 5 বারের বিধায়ক। তার কম্পিউটার এগুলো সব চেক করা হয়েছে। কি পাওয়া গেছে, কি পাওয়া যায়নি, এগুলো পুলিশ নিশ্চয়ই রিপোর্ট দেবে। এবং এইভাবে সার্চ হয়েছে পুরো এলাকা জুড়ে। হ্যাঁ, সব দেখাচ্ছি। সার্চ হয়েছে,
সার্চ হয়েছে, এই দেখুন পুলিশ কিভাবে এগুলো ভেঙে দিয়েছে, পুলিশ সার্চ করে গিয়েছে এবং এই ঘরটা থেকে একবার একটা বার্ড আই ভিউ দেখানোর চেষ্টা করি। এত সুন্দর একটা জায়গা পেয়েছি, একবার দেখাবো না তা কি হয়। এই আমরা বাইরের দিকটা যদি চলে আসি, কুণালকে বলবো একটা আসতে, এখানে বসে কিন্তু সুন্দর করে একটা ভিউ পাওয়া যাচ্ছে বাড়ির সামনেরটা। আমি দেখাতে বলবো, সামনে সুইমিং পুল, তার পাশে বাগান, ওদিকে বিস্তীর্ণ এলাকা, ওখানে নতুন একটা বাড়ি হচ্ছে। সবটা মিলিয়ে পুলিশ তল্লাশি চালিয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু দিলীপ মণ্ডল তার বাড়ি এটা। এবং নিঃসন্দেহে মানে কি তদন্ত হচ্ছে, কেন তদন্ত হচ্ছে, কি করে তিনি সম্পত্তি করলেন, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকবে, অনেক আলোচনা হবে। তবে এই বাড়ি দেখে কিন্তু উত্তরও হয়তো খুঁজে বার করবেন। এবং সত্যি শুধুমাত্র সিসি ক্যামেরায় মনিটর হতো না, এই যে ব্যালকনিতে বসে রয়েছে এখন সুমন, সেই ব্যালকনি থেকেও পুরো সাম্রাজ্য আর কি মনিটর করতেন দিলীপ মণ্ডল। এবং এই বাড়িতে যে তিনি থাকতেন সেটা কিন্তু ঘরগুলো দেখেই বোঝা গেল। একেবারে একই দিকে তো এই 7 মহলা বাড়ি। আর আমরা এবার না কয়েকটা ছবি দেখাই। আমরা একদিকে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 7 মহলা, যা বারবার চর্চায় উঠে এসেছে। শামীমের গুপ্ত সাম্রাজ্য হাওড়ায়, তার বাড়ির ভিতরে গুহা, সেখানে আবার আলাদা ঘর। আর দিলীপ মণ্ডল, তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের তো প্রাসাদোপম বাড়ি আপনাদের দেখালাম, যেটা ছোটখাটো রিসর্ট বলে ভুল হবে না। এবার একটুখানি অনন্যা বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর, সন্তোষপুরের বুকে, যথেষ্ট দক্ষিণ কলকাতা পশ এলাকা, সেখানকার হাতিবাড়ি দেখুন। এবং এই বাড়ির বাইরে দেখে চমকে গেলে হবে না, বাড়ির ভিতরেও আমাদের দেখার সুযোগ হয়েছিল আগে। এই বাড়িতে রীতিমতো চলমান সিঁড়ির আয়োজন করা হয়েছে এবং এই বাড়িতে প্রত্যেকটা ফ্লোর শীততাপ নিয়ন্ত্রিত। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কিভাবে বিলাসবহুল সাম্রাজ্য গড়ে তুলেছেন শাসক দলের নেতা নেত্রীরা। সাধারণ মানুষের পয়সা কমিয়ে এরকম করা হয়েছে, তো এর তো একটা শেষ তো থাকবেই। কত মানুষের চোখের জল ওই প্রাসাদের কোণে কোণে, কত মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে ওই প্রাসাদের ইট গাঁথা হয়েছে, কত লোকের চাকরি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, কত হতভাগিনীকে অন্ধকারে যেতে হয়েছে শুধুমাত্র ওই প্রাসাদটা তৈরি করার জন্য। এইসব বললে আবার আপনারা আমাদের বলবেন প্ররোচনা ছড়াচ্ছে। ঠিক আছে, অন্য কোনো দেশ হলে গণ অভ্যুত্থান হতো। বিজেপির শাসিত বা বিজেপি সেবিত রাজ্য বলে এখনো পর্যন্ত ওইসব আপনারাও দেখাতে পাচ্ছেন। শান্তভাবে বাঙালি এগুলো দেখছে, বিশ্বাস করছে যে নিশ্চয়ই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। দেখুন, একদিকে তৃণমূল নেতা বিধায়কদের বৈভব, আর অন্যদিকে এবার একটা ছবি দেখাই আপনাদের। বিজেপি বিধায়কের সাদামাটা জীবনযাপন, সাইকেলে চেপে বিধানসভায় হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। দেখুন পাশাপাশি দুটো ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডাক দিয়েছেন জ্বালানি সাশ্রয়ের জন্য, আর সেই ডাকে সাড়া দিয়ে বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি তিনি সাইকেল চালিয়ে আজ বিধানসভায় এলেন। তিনিও কিন্তু বিধায়ক, আর যার বাড়ি এতক্ষণ ধরে আপনাদের সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, সৌভিক আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল, তিনিও একজন বিধায়ক। কিন্তু ফারাকটা বুঝুন, তৃণমূল বিধায়ক তার এরকম অট্টালিকা, প্রাসাদোপম বাড়ি, আর অন্যদিকে বিজেপি বিধায়ক তিনি সাদামাটা জীবনযাপন করেন সাইকেলে চেপে আজ বিধানসভায় হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। একদিকে তৃণমূল বিধায়কের যে রিসর্ট সম বাড়ি, রিসর্ট সম বলবো না, রিসর্টই বলবো ওটাকে, রিসর্ট। আর অন্যদিকে আপনাকে দেখাচ্ছি সাইকেলে চেপে আজ বিধানসভায় হলদিয়ার বিজেপি বিধায়ক। হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ কুমার বিজলি তিনি সাইকেল চালিয়ে আসছেন এমএলএ হোস্টেল থেকে। প্রদীপবাবু, কেন? প্রধানমন্ত্রী বলেছে তেল সাশ্রয় করতে, সেই জন্য চেষ্টা করছি যতটা তেলের সাশ্রয় করা যায়। শ্রমিকদের কাছে এই বার্তা দেব, প্রধানমন্ত্রী যেহেতু এই বার্তা দিয়েছে সেহেতু আমরা চেষ্টা করব যেখানে যতটা তেল সাশ্রয় করা যায়। প্রধানমন্ত্রীর যেহেতু বার্তা দিয়েছে জনসাধারণের উদ্দেশ্যে, সেহেতু আমিও একজন ওনার সরকারের সৈনিক, পশ্চিমবঙ্গ সরকারের সৈনিক হিসেবে আমিও এই বার্তা দিতে চাই সবার কাছে, অযথা গাড়ির তেল যাতে না পোড়ানো হয়, যাতে আমরা তেল সাশ্রয় করি, সেই জন্যেই এটা আমার বার্তা। প্রদীপ কুমার বিজলি তিনি নিজে শ্রমিক সংগঠনের নেতা, দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। আর গতকালই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জ্বালানি সাশ্রয়ের কথা বলছেন, গত কয়েকদিন ধরে বলছেন, এবং নিজের যে এসপিজির নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার ক্ষেত্রে কনভয় কাটছাট করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও করেছেন। আর সেই জেলা থেকে নির্বাচিত, হলদিয়া থেকে নির্বাচিত বিজেপির বিধায়ক প্রদীপ কুমার বিজলি, সেই কারণেই তিনি এমএলএ হোস্টেল থেকে সাইকেল
সাইকেল চালিয়ে বিধানসভায় এলেন শপথ নেবেন বলে। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে রাজ্যে টোলের নামে তোলাবাজি বন্ধ করা হলো। জেলায় জেলায় টোল প্লাজা উধাও হয়ে গিয়েছেন যারা টোল আদায় করতেন তারাও। বাদুড়িয়া এবং বসিরহাটের টোল প্লাজাগুলোতেও একই ছবি। টোল আদায়ের নামে অবৈধভাবে তোলাবাজি বন্ধে খুশি গাড়ির চালক এবং স্থানীয়রা। অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে গালিগুড়ির থেকে টোল আদায়ের নামে 200 টাকা পর্যন্ত নেওয়া হতো। দিতে অস্বীকার করলে হুমকি দেওয়া হতো। বাদুড়িয়ার রত্তলা এলাকায় এবং বসিরহাট পুরো এলাকায় চলত টোলের নামে তোলাবাজি বন্ধ হতেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমজনতা। টোল প্লাজা যেগুলো অবৈধ তা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে আমজনতা খুশি। আগে আমাদের কাছে টোল নেওয়া হতো, এখন টোলটা বন্ধ হয়ে গেছে, আমরা খুব খুশি। টোল না দিলে আমাদের উপরে চাপ আসতো, গাড়ি সাসপেন্ড করে দেবে, এখন আমরা খুশি। মানে কত টাকা করে নিত? 50 টাকা করে দিতে হতো আমাদের। কি বলতো? টোল না দিলে সাসপেন্ড করে দেবে, 15 দিন সাসপেন্ড, 15 দিন আসতে হবে না, গাড়ি চালানো যাবে না। তৃণমূলের নেতারা সকাল থেকে প্রতিটা গাড়ি থেকে 20-30 টাকা, 50 টাকা, 100 টাকা করে নিয়ে তোলাবাজি করতো। এখন সেই টাকা প্রতিটা জায়গায় জায়গায় ভাগ হয়ে যেত, প্রতিটা বড় বড় নেতাদের কাছে ভাগ হয়ে যেত। এবং যেসব গাড়িওয়ালাদের কাছ থেকে টাকা নিত তারাও আজকের টোলটা বন্ধ হয়ে তারাও খুশি। আমরা আমাদের গ্রামবাসীরাও আজকের সবাই খুশি। বীরভূম থেকে বর্ধমান একের পর এক বেআইনি টোলে তালা পড়ে গিয়েছে, আর সেখানে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধিরা। সাঁইথিয়া থেকে রয়েছে হিমাদ্রি, আর অন্যদিকে বর্ধমান থেকে রয়েছেন সহকর্মী মনোতোষ। মনোতোষ, আমি তোমার কাছে সবার প্রথমে জানতে চাইবো, বর্ধমান মানেই একটা জাংশন এরিয়া, তো স্বাভাবিক বড় বড় রাজ্য সড়ক বলো, জাতীয় সড়ক বলো, সেখানে রয়েছে। সেখানে যে বড় বড় গাড়ি চলতো, সেই গাড়ি চালকরা স্বাভাবিকভাবে এখন তারা এখন কি বলছেন, এলাকার মানুষ কি বলছেন, আর যারা টোল আদায় করতেন বেআইনিভাবে তারাই বা কোথায় চলে গেল? দেখো, সরকারের এই সিদ্ধান্তে কিন্তু যারা গাড়ি চালক তারা কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে। এবং এই মুহূর্তে আমি যে টোলের সামনে রয়েছি, বর্ধমান পুরসভার একটি টোল, যেটা গতকাল পর্যন্ত চলেছে, টোল নেওয়া হতো এখান থেকে, এবং তারপরেই কিন্তু এই টোল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু এই টোলই নয়, এরকম বর্ধমান শহরে ঢোকার মুখে প্রায় 9টি টোল ছিল, এবং 9টি টোল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাগে ভাগ করা ছিল। কোথাও গাড়ি, যে বালির গাড়ি যেখানে আসতো বর্ধমান শহরের মধ্যে ঢুকতো, বালির গাড়ি থেকে একরকম টোল নেওয়া হতো। আর ঠিক এখানে ধরো রয়েছে 50, 30, 20, 10 বিভিন্ন ক্যাটাগরি গাড়ি, ছোট গাড়ির একরকম টোল, বড় গাড়ির একরকম টোল, মানে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত টোল নেওয়া হতো। এবং সেটি বর্ধমান পৌরসভার স্লিপও দেওয়া হতো। মানে বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে এরকম 9টি টোল বর্ধমানে ছিল। এবং আমরা বর্ধমান পৌরসভার পৌরপতি তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটা জানাচ্ছিলেন যে গতকাল থেকেই মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে তাদেরকে জানানো হচ্ছে টোল বন্ধ করে দিতে হবে, এবং তারপর থেকেই তারা প্রত্যেকটি টোলের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জানিয়ে দিয়েছে যে টোল বন্ধ করে দেওয়া হোক, এবং গতকাল থেকে কিন্তু টোলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা চালক ছিলেন তারা যেটা জানাচ্ছেন যে এই টোল যে বন্ধ করা হচ্ছে তারা একটু স্বস্তির মধ্যে পড়েছে, কারণ যেভাবে টোল আদায় করা হতো 10 থেকে 50 টাকা, ছোট গাড়ির ক্ষেত্রে কম, বড় গাড়ির ক্ষেত্রে কিন্তু 50 টাকা বাধ্যতামূলক ছিল, টোল দিতেই হবে এমনটাই হয়েছে। কিন্তু এই টোলগুলোর কোনো বৈধতা নেই, কারণ নতুন সরকার ক্ষমতায় আসছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ দেওয়ার পরে কিন্তু এই টোলগুলো বন্ধ হয়ে গিয়েছে। তাই তো দীপ, এবার অন্য কোথাও ছবি, আর একটুখানি সাঁইথিয়ার ছবিটা, বীরভূমের ছবিটা একবার দেখি। আমাদের সঙ্গে প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন এই মুহূর্তে। হিমাদ্রি, আমরা একাধিকবার বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে যারা গাড়ির চালক তাদের অভিযোগ পাই যে এই সমস্ত অবৈধ টোল, নামেই টোল, আসলে তোলা। এখন কি পরিস্থিতি? দেখো, একেবারেই বীরভূমের একাধিক জায়গায় এই ধরনের অবৈধ টোল কিন্তু ছিল। আমরা গতকালও যেমন দেখেছিলাম বোলপুর শহর, আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়া শহরে। সাঁইথিয়া শহরের এই টোলের ছবিটা দেখাবার চেষ্টা করব। এই টোলটিকে কিন্তু উত্তেজিত জনতা প্রথমে ভাঙচুর, পরে আগুন ধরিয়ে দিয়েছিল। যেদিনকে এই যে 4 তারিখে যে ঘটনা, নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেসে ভরাডুবি হয়, তারপর কিন্তু ক্ষুব্ধ জনতা এই টোল গেটের সামনে আসে, সেগুলিতে আগুন ধরিয়ে দেয়। এবং সাধারণ যারা বাসিন্দা তারা বলছিলেন যে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে পৌরসভার পক্ষ থেকে এখান থেকে টোল আদায় করা হতো। কোনো গাড়ি 60 টাকা থেকে 200 টাকা পর্যন্ত একটা গাড়ি পিছু টোল আদায় করা হতো। এখন ছবিটা দেখাবার চেষ্টা করব যে লাইন দিয়ে সারি সারি গাড়ি আসছে, কোনো গাড়িকে কিন্তু দাঁড়াতে হচ্ছে না, সমস্ত গাড়ি কিন্তু টোলের পাশ দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে এবং তারা খুশি যে টোল দিতে হচ্ছে না। এই সাঁইথিয়া শহরে পরপর 2টি টোল ছিল।
একটি এই যে সাঁইথিয়ার যে মোড়, যেই সাঁইথিয়া শহরে বাস স্ট্যান্ড চত্বর, যে এই জায়গাতে যেমন একটি টোল ছিল, পাশাপাশি আরও একটি টোল ছিল কিছুটা সামনে কিছুটা গিয়ে সেখানে আরও একটি টোল ছিল। সব মিলিয়ে কিন্তু এই টোল কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ যারা বাসিন্দা, দাদা আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ। টোল কি এখানে ছিল? ছিল। কতদিন ধরে ছিল? আমি তো 1 মাস থেকে আসি নাই, আগে ছিল। আগে ছিল, এখন রয়েছে? না, এখন নাই। বন্ধ করে দিয়েছে। খুশি এতে? হুম। টোল বন্ধ হতে খুশি? হুম। তো সাধারণ যারা বাসিন্দা, এখানকার বাসিন্দা, তারাও বলছেন টোল বন্ধ হওয়াতে খুশি। একদিকে যেমন নিত্যদিন একদিকে যানজট, অপরদিকে গাড়ির যারা চালক তাদের হয়রানির শিকার হতে হতো। সব মিলিয়ে কিন্তু বীরভূম জেলার একাধিক টোল বন্ধ হওয়াতে খুশি সাধারণ মানুষ থেকে গাড়ির চালক সকলে। অনেক ধন্যবাদ হিমাদ্রি, নজর রাখুন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আজ আবারও পুলিশের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 2টো নাগাদ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সব পুলিশ সুপার, পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদের, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের পুলিশ বৈঠকে মুখ্যমন্ত্রী। আজ দুপুর 2টোয় পুলিশ কর্তাদের ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব পুলিশ সুপার, পুলিশ কমিশনারকে বৈঠকে ডাক। আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দীক্ষা, বৈঠক কি শুরু হয়েছে এবং আজকের বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনার খবর তোমার কাছে রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী সকলের সাথেই, জেলা শাসক বা পুলিশ আধিকারিকদের সঙ্গে সকলের সাথেই নবান্ন সভাঘরে বসেছিলেন, কিন্তু সেটা ছিল একটা সমন্বয়ের জন্য। আজকে যেটা দেখেছেন, তিনি ভার্চুয়াল বৈঠক করবেন সমস্ত জেলার পুলিশ সুপার থেকে এবং পুলিশ কমিশনারেটের সিপিদের সঙ্গে এবং জেলা শাসকদের সঙ্গে। এই বৈঠকে মূলত উঠে আসবে যে অর্ডারগুলো সম্প্রতি জারি করা হয়েছে, যে আইন শৃঙ্খলার যে ব্যাপারগুলো রয়েছে, যে কোথাও আইন শৃঙ্খলার জন্য কোনো রকম যেন অসুবিধা না হয়। প্লাস আমরা দেখেছি বিভিন্ন জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবৈধ কোনো টোল থাকলে সেখানে সেই টোল আদায় বন্ধ করতে প্রশাসনের সঙ্গে, জেলা শাসকদের সঙ্গে পুলিশকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তার তালিকা তৈরি করতে হবে এবং মুখ্যমন্ত্রী দপ্তরে জমা করতে হবে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে সীমান্ত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও কিন্তু তাদের জন্য আজকে একটা বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ট্রাফিক আইনের ক্ষেত্রে বলা হয়েছে হেলমেট পরা একদম বাধ্যতামূলক, হেলমেট ছাড়া কোনোভাবে কেউ যেন না যায়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে যদি কোথাও কেউ অভিযোগ দায়ের করতে আসেন, অবিলম্বে এফআইআর দায়ের করে সেই অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে। ফলে আজকে মনে করা হচ্ছে যে বৈঠকগুলিতে মুখ্যমন্ত্রী আবার নতুন করে কিছু নির্দেশিকা দেবেন বা কি কি পরিস্থিতি এই কদিনের মধ্যে প্রত্যেকটা জেলা তার হিসাব নিকাশ দেওয়ার জন্যই মূলত বৈঠক এবং কিছু বার্তা দেবেন। সেই কারণেই এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং পরপর আজকে ম্যারাথন বৈঠক রয়েছে। ধন্যবাদ দীক্ষা। বিজেপির বাংলা জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশংসায় আরএসএস। শুভেন্দু অধিকারীর ভূমিকায় আরএসএস গর্বিত বলে জানিয়েছেন সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। স্নেহের সুরে তিনি শুভেন্দুকে সংঘের ছেলে বলেও উল্লেখ করেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসাবালে স্পষ্ট করেছেন, স্কুলে পড়ার সময় আরএসএস এর নাম লেখাতে হবে এমন কোনো মানে নেই। অনেকেই আছেন যারা অনেক পরে সংঘে সামিল হয়েছেন, তবে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের ক্ষেত্রেও আলাদা করে সদস্য পদ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাবেন সহকর্মী জ্যোতির্ময়, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। দেখো, আরএসএস তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে তারা দীর্ঘদিন ধরে যে জমিটা তৈরি করেছিলেন, এবারে একেবারে বাস্তবিকভাবে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে সেই জমিকে ব্যবহার করা সম্ভব হয়েছে। আর সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি মূল নির্ণায়ক ভূমিকা পালন করেছেন, এটা সরাসরিভাবে আরএসএস স্বীকার করে নিচ্ছে। তার কারণ বিজেপির অভ্যন্তরীণ ক্ষেত্রে একটা বিষয় নিয়ে বরাবর আলোচনা হয় যে বিজেপির শীর্ষ নেতৃত্বের স্তরে তেমন ব্যক্তিরা উঠে আসছেন যারা একটা সময় আরএসএস করেননি। স্বাভাবিকভাবেই যারা আরএসএস করে উঠে এসেছেন তাদের মধ্যে ক্ষোভ উষ্মার জায়গা থাকে, কিন্তু শুভেন্দু অধিকারীর অবদানকে আরএসএস এমনভাবে স্বীকার করছে যেখানে তারা স্পষ্টভাবে বলছে যে তার সদস্য পদ নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং মূলত এই বক্তব্য থেকেই সেই বার্তা সম্পূর্ণভাবে স্পষ্ট। আমরা সেই বক্তব্যই শুনছিলাম দত্তাত্রেয় হোসাবালে। তিনি কি বক্তব্য রেখেছেন সেটা আপনাদেরকে জানালেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়।
বিএসএফকে জমি হস্তান্তর নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য। ভার্চুয়াল বৈঠকে থাকবেন ভূমি দফতরের সচিব, সীমান্তবর্তী এলাকায় টিএম এবং বিএলআরওরা। বিএসএফকে কোথায় কত জমি দেওয়া হয়েছে আর কত জমি দরকার, জমি হস্তান্তর প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে পর্যালোচনা হবে বৈঠকে। সীমান্তে বেড়া দিতে বিএসএফকে জমি হস্তান্তরের জন্য 45 দিন সময় নিচ্ছে রাজ্য সরকার। আজকের বৈঠকে চূড়ান্ত হতে পারে রূপরেখা। মামাটি মানুষের স্লোগান দিয়ে দুর্নীতির প্রাসাদ, অভিষেকের 7 মহলাকে হার মানাচ্ছে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের প্রাসাদ। সন্তোষপুরের তৃণমূল কাউন্সিলর অরুণা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়ির কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। কদিন আগেই আবার শিবপুরের তৃণমূলের কুখ্যাত নেতা শামীম আহমেদের গুপ্ত সাম্রাজ্য সামনে আসার পর শোরগোল পড়ে যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীদের সাম্রাজ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 7 মহলা বাড়ি বারবার চর্চায় এসেছে। শামীমের গুপ্ত ঘর আপনাদেরকে দেখিয়েছি, আর দিলীপ মণ্ডলে তাদের তো রিসর্টের মতন একেবারে প্রাসাদ আপনাদেরকে দেখিয়েছি। আর এখন দেখাচ্ছে সন্তোষপুরে কাউন্সিলর অননা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়ির ছবি। স্বাভাবিকভাবে দিলীপের সাম্রাজ্য যখনই আমরা নজরে রাখি তখন চক্ষু চরক গাছ করার মতো, কারণ বিলাসবহুল বাড়ি এভাবে দেখেছেন, একাধিক লন রয়েছে, সুইমিং পুল রয়েছে, সুসজ্জিত বাড়ির বাগান, বাগানে গুহা, সেই গুহার ভেতর আবার গুপ্ত ঘরের আয়োজন। দিলীপ মণ্ডলের সেই বাড়িতে আমি একবার দেখাবো। এই বাড়িতে কিছুক্ষণ আগে সেন্ট্রাল ফোর্স এবং বিষ্ণুপুর থানার পুলিশ আসে। সকাল ঠিক 10টা নাগাদ সেন্ট্রাল ফোর্স আসে এবং লোকাল যে স্থানীয় থানার বিষ্ণুপুর থানার পুলিশ আসে। গত 3 দিন আগে এই দিলীপ মণ্ডলী কিন্তু একটি বিজয় মিছিল থেকে হুঙ্কার দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে, এবং তারপরে কিন্তু আতঙ্কিত হয়ে সেই বিজেপি কর্মী সমর্থকেরা এফআইআর করে। সেই এফআইআরের ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছিল। কিছুক্ষণ আগে আমরা একেবারে বাড়ির সেই ভিতরে প্রবেশ করেছি। এটা কিন্তু হচ্ছে তার বাড়ি। বাড়ির সামনে বিশাল বড় লন রয়েছে এবং লনের ঠিক এক পাশে এই দিকটা দেখো তুমি গুহা মতো একটা জায়গা রয়েছে যেখানে ভিতরে প্রবেশ করা যায়। যদিও ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, কিসের এই গুহা এখনও কিন্তু পরিষ্কার নয়। সেন্ট্রাল ফোর্স কিন্তু এই সমস্ত জায়গায় ঢুকে তারা কিন্তু তল্লাশি চালায়, যদিও দিলীপ মণ্ডলকে কিন্তু কোনো রকমভাবে পাওয়া যায়নি। এই গুহার মধ্যে কিন্তু অপর আরেকটি ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে যদিও কিছু নেই। এই মুহূর্তে আমরা সেই গুহার মধ্যে রয়েছে, অর্থাৎ দিলীপ মণ্ডলের যে সুবিশাল বাড়ি, সেই বাড়ির ভিতরে এই গুহা, এবং এই গুহা থেকে বেরিয়ে এখন যে অংশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ডান দিকের রিসর্ট। এই ডান দিকের অংশটা একবার দেখাতে বলবো সুদেবকে। এই ডান দিকে একটি বৈঠকখানা রয়েছে এবং তার ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর বিদেশি পাখি এখানে রয়েছে, প্রচুর বিদেশি পাখি যেগুলো কিন্তু এখানে পোষা হয়েছে। একেবারে সুবিশাল রিসর্ট বলা যেতে পারে, কিন্তু এটি একটি বাড়ি। এখানকার বিষ্ণুপুর বিধানসভার যিনি বিধায়ক তারই বাড়ি এটা। বিদেশি কুকুর এবং সেই কুকুর এখানে পোষা রয়েছে তার ঠিক পিছন দিকে, অর্থাৎ আমি সুদেবকে বলবো পিছন দিকে একটি দেখানো যাচ্ছে একটি পুকুর। পুকুরের মধ্যে রয়েছে ফোয়ারা এবং বেশ কিছু স্ট্যাচু রয়েছে এখানে, হরিণের স্ট্যাচু, বাঘের স্ট্যাচু, সেইগুলো রয়েছে। ডান দিকে অপর আরেকটি বাড়ি রয়েছে, যে বাড়িটি এখনও তৈরি হচ্ছে, এবং তুমি দেখতে পাচ্ছ মাঠের মতো লম্বা যে অংশটা এখন দেখানো হচ্ছে, যেখানে হরিণের স্ট্যাচু লাগানো রয়েছে এবং সুবিশাল একটা রিসর্ট বলা যেতে পারে, কিন্তু আদৌ এটা রিসর্ট নয়, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ। আমরা সেখানে বিলাসবহুল বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, যে বাড়ি দেখলে রীতিমতো চক্ষু চরক গাছ হওয়ার মতো, মানে বাড়ি, প্রাসাদ না রিসর্ট, সেটা মানে ঠাহর করা যাচ্ছে না, কি বলবেন আপনারা? দেখুন, বাংলার মানুষকে দেখতে বলবো এবং বাংলার মানুষকে বিচার করতে বলবো যে কি অপশাসন থেকে তারা বিজেপিকে এনে এই বাংলাকে মুক্ত করেছেন। এবং একজন মন্ত্রী, এবং সে কোনো প্রমিনেন্ট টিএমসি লিডার না, সে তার যদি দক্ষিণ 24 পরগনা এই ধরনের বিলাসবহুল বাড়ি, তাতে গুহার মতো নাকি স্ট্রাকচার, এবং তারপরে নাকি আবার থাকার জন্য ঘর, এবং বেআইনি পাখি, মানে যে পাখিগুলোকে নাকি রাখা যায় না সেগুলো পাওয়া যাচ্ছে, তো মানে তাজমহলকেও হার মানাবে।
এবং এই বাড়ি নয়, তো দেখে মনে হচ্ছে রিসর্ট। এবং এইভাবে তৃণমূল নেতারা যদি এই কয়েক বছরে, মাত্র 15 বছর তারা ক্ষমতায় থাকলেন, তাতে যদি এই ধরনের রিসর্ট করে থাকে দক্ষিণ 24 পরগনার মতো একটি প্রান্তিক জেলার একজন নেতা, তাহলে অন্যান্য বড় বড় নেতারা কি করেছেন, মদন মিত্র কি করেছেন, ফিরহাদ হাকিম সাহেব কি করেছেন, অন্যান্য নেতৃত্ব কি করেছেন, সেটাও একবার দেখা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ। আজ হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে আজ হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখানেই মমতাকে লক্ষ্য করে পিসির চোর, ভাইপো চোর স্লোগান দেওয়া হয়। হাইকোর্ট হাইকোর্ট ইলেকশন কমিশনের যারা আঙুল ভাঙবো বলে তারা নাকি আজকে শুদ্ধ। হাইকোর্টে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে। গোবর গঙ্গা তারা আজকে বড় বড় কথা বলছে। এই সমস্ত চোরকে জেলে ভরা হবে। লজ্জা নেই, নির্লজ্জ বেশ। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে ঘটনার সময় সায়ন্ত হাইকোর্টে ছিলেন। সায়ন্ত, এজলাসের ভিতরে এজলাসের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে পিসি চোর, ভাইপো চোর। তাকে এজলাসের ভিতরে আইনজীবীরা কটাক্ষ করছেন, এখানে নাটক করবেন না। কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তুমি তো চোখের সামনে গোটা ঘটনাটা দেখেছো। দেখো, আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ভোট পরবর্তী রাজনৈতিক হানাহানির বিষয়ে সওয়াল পর্বে অংশ নিতে গিয়েছিলেন, অর্থাৎ মামলা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই শুনানি পর্ব যখন শেষ হয় তখন তিনি এজলাস থেকে বেরিয়ে আসেন। তখন বাইরে যেটা তৃণমূলের তরফে দাবি যে বিজেপিপন্থী আইনজীবীরা সেখানে ভিড় করেছিল। এছাড়া বিজেপিপন্থী আইনজীবীরা ছাড়াও কিন্তু অনেক যারা কোনো রাজনৈতিক রং নেই সেরকম আইনজীবীরাও কিন্তু সেখানে দাঁড়িয়েছিলেন। সেই ভিড়ের মধ্যে দিয়ে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা তার নিরাপত্তা রক্ষা বের করে নিয়ে আসার চেষ্টা করেন, তখনই চারপাশ থেকে চোর চোর স্লোগান ওঠে, জয় শ্রীরাম স্লোগান ওঠে, এমনকি বেশ কিছু অশ্লীল মন্তব্য বেশি আসে তার উদ্দেশ্যে। এবং স্বাভাবিকভাবেই এটা নিয়ে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর নিরাপত্তা রক্ষীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেখান থেকে বের করে লিফটে করে যখন নিচে নামিয়ে নিয়ে আসেন, তখনও সেখানে ভিড় করেছিল বহু আইনজীবী। তাদের সঙ্গে রীতিমতো তৃণমূলপন্থী আইনজীবীদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এবং তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বের করে নিয়ে আসা হয় তখন তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এমনকি হাইকোর্টে যে মূল প্রবেশদ্বারে ঢোকার মুখে যে মেটাল ডিটেক্টরের গেট রয়েছে সেটাকে পর্যন্ত উপড়ে ফেলে দেওয়া হয়। অর্থাৎ সব মিলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশকে বেগ পেতে হয়। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাবো, হাইকোর্টে গিয়ে আজ চোর চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, আর সেখানেই তাকে শুনতে হলো পিসি চোর, ভাইপো চোর। এটা হাইকোর্ট, এটা হাইকোর্ট, এটা হাইকোর্ট,
ইলেকশন কমিশনের যারা আঙুল ভাঙবো বলে তারা নাকি আজকে শুদ্ধ। হাইকোর্টে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে, গোবর গঙ্গা জল। চোর চোর মমতা চোর, তারা আজকে বড় বড় কথা বলছে। এই সমস্ত চোরকে জেলে ভরা হবে, লজ্জা নেই, নির্লজ্জ বেহাই। আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান, পিসি চোর ভাইপো চোর স্লোগান শুনতে হচ্ছে কেন? কি পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই সময়? দেখো দেখ, তৃণমূলের এখন যা অবস্থা, তৃণমূলের এর নিচু স্তর থেকে একদম ওপরের স্তর পর্যন্ত কিন্তু গত 15 বছরে একাধিক তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি চাকরি থেকে বালি, কয়লা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাদেরকে তদন্তকারী তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় কিন্তু কোথাও না কোথায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করছে বিজেপির তরফে। এবং সেটাই কিন্তু আজকে দেখা গিয়েছে, যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বের করে আনার চেষ্টা হয় তখন কিন্তু পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। কারণ প্রধান বিচারপতির এজলাসের বাইরে যে পরিমাণ বিজেপিপন্থী আইনজীবী হোক বা অন্যান্য আইনজীবীরা যাদের কোনো রাজনৈতিক রং নেই, তারা যেভাবে জড়ো হয়েছিলেন এবং তারা কিন্তু নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু যে চোর বলে তা কিন্তু না, জয় শ্রীরাম স্লোগানে তারা কিন্তু ধ্বনিত হয়েছে গোটা ওই এজলাসের আশেপাশের অংশ। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও মনে হচ্ছে যে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী এসেছিলেন সেখানে কিন্তু আগে থেকেই তারা পরিকল্পনা করে রেখেছিলেন যে তারা নিজেদের ক্ষোভ দেখাবে। এবং দিনের পর দিন তারা যেটা দাবি করেছেন আজকে, যে তারা শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে এই তৃণমূল কংগ্রেস দ্বারা। আর যে কারণে তারা কিন্তু আজ এই ক্ষোভটা দেখিয়েছেন। আর ক্ষোভটা দেখানো তাদের কাছে ন্যায় সঙ্গত বলেই দাবি করা হচ্ছে। এবং তারা একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, যতবার তৃণমূলের এই প্রথম সারি নেতৃত্ব, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, তারা যতবার এই কলকাতা হাইকোর্টে যখনই পা রাখবেন এই ধরনের তাদের স্লোগানের মুখোমুখি হতে হবে। আর সে তাতে তাদের কোনো রকম আক্ষেপ নেই বলেও তারা দাবি করছেন। এখানে হাইকোর্টকে মানি না বলতো, হাইকোর্টের জজদেরকে মানি না বলতো, সে আজকে হাইকোর্টের শেল্টার নিতে এসছে। এর থেকে লজ্জার আর কিছু নেই। যারা জজদের বাড়ি অ্যাটাক করেছে, যারা যে বাড়িগুলোকে হাইকোর্টের জজদের নামে যারা পোস্টার দিত যে তৃণমূলপন্থী আইনজীবী এবং তৃণমূলের লোকজন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোর ভাইপোর নেতৃত্বে, তাদেরকে আজকে তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে কিন্তু ওনাদের এখনও পরিবর্তন হয়নি। ওনাদের আইনের শাসন ছিল না। হাইকোর্ট বলেছিল যে চিফ জাস্টিসের ঘরে, সেই চিফ জাস্টিসের ঘরে আজকে ওনারা নাটক করতে এসেছিলেন। এটা বিজেপির সংস্কৃতি নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না, কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিক্রিয়া হচ্ছে। তবে অধিকাংশই খুঁজে দেখবেন এগুলো, এর মধ্যে অধিকাংশ মানুষজনই আছেন যারা হচ্ছে তৃণমূলেরই লোকজন। এই হ্যাপস আর হ্যাপস নটদের লড়াই। তৃণমূলের সময় যারা পেয়েছে তাদের বিরুদ্ধে যারা পায়নি তারা মুখ খুলছে। এটা তো জায়গা নয় কে চোর কে ডাকাত তা বলার। তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। যদি কলকাতা হাইকোর্টের মধ্যে আমার কোনো প্রোটেকশন না থাকে, আমাদের কোনো প্রোটেকশন না থাকে, তাহলে সারা বাংলায় কি হচ্ছে সেটা দেখুন। কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, এটা তো অস্বীকার করতে পারবেন না। এটা তো পিসফুলি তো আসতে পারেননি, আমিও পিসফুলি বেরোতে পারিনি। এটা হাইকোর্ট, এগুলো উচিত না। এটা হাইকোর্ট, এগুলো উচিত না। এটা হাইকোর্ট, এগুলো উচিত না। অবশেষে ইডির মুখোমুখি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। জোর করে জমি দখল মামলায় তাকে বারবার তলব করা হয়েছিল। অবশেষে তিনি হাজিরা দেন। এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বিস্তারিত জানাবেন সহকর্মী সোমা। সঙ্গে রয়েছেন সোমা। এখনো পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, কি আপডেট পাওয়া যাচ্ছে ভেতর থেকে? দেখো, আমরা
দেখলাম যে আজকে সকাল 11:15 নাগাদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ইডির দপ্তরে এসেছেন এবং এই মুহূর্তে অর্থাৎ সেই সকাল 11:15 থেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি দেখো এবং দেখেছি বারবার কিন্তু ইডির তরফ থেকে তাকে ডাকা হলেও তিনি আসেননি এবং তার ছেলেকেও ডাকা হলেও তিনি আসেননি, কিন্তু আজ তিনি ইডির তদন্তকারী আধিকারিকদের সামনে বসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মূলত তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। মূলত যে অভিযোগটা রয়েছে সোনা পাপ্পুর মামলায়, অর্থাৎ জোর করে জমি দখল মামলা, তাতে যাকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ জয় কামতার যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিভিন্ন নথিপত্র থেকে কিন্তু এই শান্তনু সিনহা বিশ্বাস তার নামও উঠে এসেছে। একদিকে যেমন সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে কিন্তু কয়লা পাচার এছাড়াও কিন্তু এনআরআই কোটায় ভর্তি করিয়ে দেওয়া সেই মামলাতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় ধন্যবাদ সুষমা। ভোট হিংসার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভোটের দিন জীবনতলা আইএসএফ এজেন্টকে মারধরের অভিযোগ, রড লাঠি নিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আরো একবার জানাবো আপনাদের, ভোট হিংসার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভোটের দিন জীবনতলায় আইএসএফ এজেন্টকে মারধরের অভিযোগ, রড লাঠি নিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পাকড়াও দেউলি পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাফিজুল মোল্লা। ভোট হিংসার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ভোটের দিন জীবনতলায় আইএসএফ এজেন্টকে মারধরের অভিযোগ, রড লাঠি নিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আর একটু ডিটেলস জেনে নেবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে এই দেউলি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ। যে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে গত 29 তারিখ ভোটের দিন এলাকারই একটা আইএসএফ এর পোলিং এজেন্ট ফারুক নস্করের উপরে তিনি প্রাণঘাতী হামলা চালিয়েছিল বলে কিন্তু থানায় অভিযোগ হয়েছিল। পাশাপাশি প্রকাশ্যে তিনি তার দলীয় কর্মীদের উজ্জীবিত করবার জন্য ভোট পরবর্তীতে যদি তৃণমূলের না ভোট দেয় তাহলে দেখে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন। স্বাভাবিকভাবে একাধিক অভিযোগের পরবর্তীতে জীবনতলা থানার পুলিশ আধিকারিকরা তাকে আটক করেছে এবং তার প্রাথমিক ইনভেস্টিগেশনের পরে আদতে তাকে গ্রেপ্তার করা হবে কিনা তাকে ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।